নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমরা ইলেকশন এফেক্ট অন স্টক মার্কেট কি হতে পারে, অর্থাৎ এই যে ইলেকশন গেল 5টা রাজ্যে, 5 জায়গাতে ইলেকশন হলো, তার একটা এক্সিট পোলও বেরিয়ে গেছে। সেই ইলেকশনের রেজাল্ট বা ইলেকশনের যে এফেক্ট স্টক মার্কেটে কি হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ মেনলি যে ভিডিওটা থাকছে এটা ইলেকশন এফেক্ট নিয়ে। যদি এটা সেন্ট্রাল নির্বাচন নয়, তবুও কিন্তু এটাতে একটা পার্টলি 5টা স্টেটের এফেক্ট কিছু না কিছু আসবেই। সেটা কি হতে পারে বা কোন সেক্টরে পার্টিকুলার একটা এফেক্ট ভালো আসতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে সেই ইলেকশন এফেক্ট স্টক মার্কেটে যা হয় তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ার বাজারে একটা নির্বাচনের একটা প্রভাব থেকেই যায়। এটা দু ধরনের প্রভাব থাকে, একটা হচ্ছে সময়ের অস্থিরতা আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। তো এই জিনিসটা আমরা দেখব যে এই দুভাবে বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা আমাদের একটু ফলো করে দেখব। আলটিমেটলি আমরা চলে আসি নির্বাচনের আগে একটা যে অস্থিরতা থাকে, প্রি ইলেকশন ভলিটিলিটি, এটা শেয়ার মার্কেট রিলেটেড কথা হচ্ছে। আমরা ডাইরেক্টলি ইলেকশনে যাব না, এর সঙ্গে আমাদের শেয়ার মার্কেটের কি রিলেশন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভোটের ফলাফল কি হবে এটা তার অনিশ্চয়তা থাকার ফলে অনেক ইনভেস্টাররা একটু ওয়েট করে দেখেন। এর ফলে নির্বাচনের 1-3 মাস আগে বাজারের বেশ গ্রাফগুলি ওঠানামা করে। যদিও কোনো শক্তিশালী বা ব্যবসায়ী বান্ধব সরকারের পতনের সম্ভাবনা থাকে, তবে শেয়ারের দাম সাময়িকভাবে কমতে পারে। তো এটা মেনলি দেখলে বোঝাচ্ছে হয়তো সেন্ট্রাল ইলেকশন, আমি আগেই বলছি এটা যদিও 5টা স্টেটের নির্বাচন, সেটাও কিছুটা পার্টলি এফেক্ট আসবে, সেই জন্য এই ভিডিওটা করা। এটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এ কী প্রভাব পড়তে পারে। এই যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, যেটা আগামী সোমবার রেজাল্ট বেরোবে 4 তারিখ, সেখানে একটা অনিশ্চয়তা কী হচ্ছে, এক্সিট পোল এবং রাজনৈতিক মেরুকরণের কারণে বর্তমানে স্থানীয় সেন্টিমেন্টটা কিছুটা চাপে রয়েছে। সেক্টর অনুযায়ী একটা প্রভাব পড়তে পারে। তো কীরকমভাবে প্রভাব পড়তে পারে, এই পরিকাঠামো যেটা ইনফ্রাস্ট্রাকচার, এই যে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট এবং সরকারি প্রকল্পের সাথে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারে বেশি প্রভাব পড়ে। যদি বর্তমান সরকারের নীতির ধারাবাহিকতা বজায় থাকার ইঙ্গিত পাওয়া যায়, তবে এই সেক্টরগুলো লাভবান হয়। তাহলে সেটা একমাত্র সম্ভব এক্সিস্টিং যারা গভর্নমেন্ট তারা যদি থাকে, আগেকার জিনিসগুলো সেগুলো আবার কন্টিনিউ হতে থাকে। আদারওয়াইজ কী হয়, পলিসি কন্টিনিউটি যখন না হয়, তখন ধারাবাহিকতা যখন একটু চেঞ্জ হয় বা নীতি যখন চেঞ্জ হয়, তখন কি হতে পারে, যদি একই সরকার ক্ষমতায় ফেরে তবে শেয়ার বাজার খুশি হয়, কারণ পুরনো প্রকল্প বা নীতিগুলি জারি থাকবে। আর যদি হঠাৎ সরকার বদলে যায় বা জোট সরকার কোয়ালিশন গভর্নমেন্ট হয়, তবে বিনিয়োগকারীরা নতুন নীতির ভয়ে শেয়ার বিক্রি করতে শুরু করেন, যা বাজারকে নামিয়ে দেয়। তো এগুলো পার্টলি একটা এফেক্ট পড়েই, যদি এটা একটা পার্টলি নির্বাচন কিছু স্টেটে হচ্ছে, সেটা একটা প্রাইমারি এফেক্ট কিছুটা থাকেই। এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পরের পরিস্থিতি, পোস্ট ইলেকশন র্যালি। ভোটের ফল ঘোষণার পর সাধারণত বাজার আবার চাঙ্গা হতে শুরু করে, কারণ ফলাফল যাই হোক না কেন অনিশ্চয়তা কেটে যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক দলের চেয়ে দেশের অর্থনৈতিক ভিত্তি, কোম্পানিগুলোর লাভ ক্ষতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে পোস্ট ইলেকশন র্যালি একটা আসবে, সেটা রেজাল্ট বেরোনোর পর আমরা বুঝতে পারব। এরপরে আমরা যেটা দেখে নেব আর কি এখানে অন্যান্য প্রভাব কি হতে পারে। অন্যান্য প্রভাব দেখা যাচ্ছে ক্রুড অয়েলের দাম অনেকটা বাড়া, সেই ক্রুড অয়েল মার্কেটকে এফেক্ট করছে। সেই ক্রুড অয়েলের দাম বাড়ার জন্য আজকে মার্কেট আমাদের অনেকটা পড়ে গেছে, মার্কেট প্রায় 180 পয়েন্টের মতো পড়ে গেছে, ঠিক 24,000-এর কাছাকাছি, তার একটু 2-3 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে। এবার আমরা আরেকটু জাস্ট দেখে নেব নির্বাচনের সময় পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে একটা উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। কেন এই সেক্টরটি গুরুত্বপূর্ণ তার কয়েকটি কারণ নিচে দেওয়া হলো। ইনফ্রাস্ট্রাকচারে যে এফেক্টটা পড়ে, যেটা একটু আগে বলছিলাম, সে কেন এফেক্ট পড়ে নির্বাচনের প্রভাব, সেটা আমরা একটু দেখে নেব। অর্থাৎ সরকারি খরচ ও নতুন প্রকল্প। নির্বাচনের আগে সরকার সাধারণত রাস্তাঘাট, ব্রিজ বা নতুন আবাসন প্রকল্পের ঘোষণা বাড়িয়ে দেয়। এর ফলে এই সেক্টরের কোম্পানিগুলো নতুন অর্ডার পায় এবং তাদের শেয়ারের দাম বাড়তে থাকে। এখানে 3টি শেয়ার সম্বন্ধে বলা আছে, কিন্তু সেটা কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট একটা আইডিয়া বা একটা ধারণা, যেটা রাস্তাঘাট, ব্রিজ বা নতুন আবাসন প্রকল্পের জন্য যাদের এখানে
পার্টিসিপেশন থাকে। এল&টি একটা, জেএসপিডব্লিউ, আল্ট্রাটেক সিমেন্ট, এই শেয়ারগুলোর এফেক্ট পড়ে ইনফ্রাস্ট্রাকচারের উপর। বাজেট ও নীতি নির্ধারণ, যদি মনে করা হয় যে বর্তমান সরকার ক্ষমতায় ফিরবে, তবে বিনিয়োগকারীরা নিশ্চিত থাকে যে পরিকাঠামো উন্নয়নের কাজগুলো একই গতিতে চলবে। সরকার পরিবর্তনের সম্ভাবনা থাকলে তখন নীতির কিছুটা পরিবর্তন হতে পারে, তখন মার্কেট একটু অস্থির হতে পারে। এবং এই ক্ষেত্রে কি হতে পারে, সিমেন্ট ও স্টিল শিল্প একটা বেশ ভালো পজিশন পেতে পারে। নির্মাণ কাজ বাড়লে সিমেন্ট এবং স্টিলের চাহিদা বাড়ে, তাই নির্বাচনের সময় টাটা স্টিল, আম্বুজা সিমেন্ট, এই সমস্ত স্টকগুলোতে একটু নজর রাখতে হয়। পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপটে যদি আমরা দেখি, 2026-এ যে ইলেকশন হলো, যেটা সোমবার রেজাল্ট বেরোবে, সেখানে বিধানসভা নির্বাচনের আবার রিয়েল এস্টেটের ব্যাপার এখানে একটু থাকে। স্থানীয় নির্মাণ শিল্পের শেয়ারগুলিতে অস্থিরতা দেখা দিতে পারে। বিনিয়োগকারীরা লক্ষ্য রাখছেন যে নতুন সরকার এবং এলে রাজ্যের শিল্পায়ন ও পরিকাঠামোর কথাটা গুরুত্ব দেওয়া যেতে পারে। তো এগুলি একটা ওভারঅল, এটা শেয়ার মার্কেটের সঙ্গে রিলেটেড বলে এই ভিডিওটা করলাম। টোটালি এটা একটা রিলেটেড স্টক মার্কেটের সঙ্গে আমাদের ইলেকশনের একটা ডাইরেক্টলি কোকানেক্টিভ এবং কোরিলেটেড একটা ব্যাপার থেকেই যায়। এবার আপনাদের কমেন্ট সেকশনে কমেন্টগুলি বলবো। তার আগে আপনারা জানেন 7 জুন এবং 17 জুন দুটি ব্যাচ শুরু হবে, একটি অফলাইন একটি অনলাইন। 7 জুন যেটি শুরু হবে সেটা অফলাইন ব্যাচ, যেটা 10টা থেকে শুরু হবে, টানা দুটি ক্লাস হবে, মাঝখানে একটা 15 মিনিটের ব্রেক থাকবে, ওটা সানডেতে শুরু হবে। আর 17 জুন একটা শুরু হবে অনলাইন ব্যাচ। এখানে যেগুলি শেখানো হয় দ্যাট ইজ ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স, এবং এর সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলা। এই স্টক সিলেকশন ফর্মুলা থেকে আমরা এভরিডে সুইং ট্রেড, ইন্টারডে ট্রেড এবং অপশন ট্রেড, তিনটি স্টক সিলেকশন ফর্মুলা আলাদা আলাদা, সেখান থেকে আমরা বের করে নিই আজকে আমরা কোন স্টকে অপশান বাই করব, এবং সেটা কল বাই না পুট বাই, সেগুলো আমরা ওখান থেকে পেয়ে যাই। এছাড়া এই যে কোর্সটি, সেটা 3টি কোর্স একসাথে হচ্ছে, দ্যাট ইজ ইন্ট্রাডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এই 3টি কোর্সকে শেখানো হয় একই টাইম পিরিয়ডের মধ্যে, 3টি কোর্স একসাথে হয়ে যায়। এটা খেয়াল রাখবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে। এবার আপনারা যে এগুলি জানতে চেয়েছেন, কমেন্ট সেকশনে আপনাদের কমেন্টগুলি আমি একটু বলে দেবো। এফসিএস সফটওয়্যার সম্বন্ধে জানতে চেয়েছেন শঙ্কর সাহু। এই শঙ্কর সাহু, আপনার যেটা এফসিএস সফটওয়্যার, সেটা দাম মাত্র 1 টাকা 65, এটা একটা পেনি স্টক। দীর্ঘদিন ধরে এফসিএস সফটওয়্যার পড়ে আছে, এটা নিয়ে এক্ষুনি বলার মতো সেরকম কিছু নেই। দাম যদি 1 টাকা হয়, এর মধ্যে কী বলবো একটু খেয়াল রাখুন। দীনেশ ঘোষ, হিন্দুস্তান জিঙ্ক, লাস্ট কবে কিনলে ডিমার্জার হবে? আজকে ডিমার্জারের অলরেডি ডেট হয়ে গেছে। আজকে হিন্দুস্তান জিঙ্ক বলেছেন, হ্যাঁ, হিন্দুস্তান জিঙ্ক দেখে আমি আপনাদের বলে দেবো। সেটা আজকে যেটা হয়েছে নিশ্চয় আপনারা জানেন, ভিডিএল হয়ে গেছে। হিন্দুস্তান জিঙ্কের খবর এখনও কিছু পাইনি, পেলে আপনাদের জানাবো। কিংকর ভর জানতে চান ঝিল 87 করে 1000 শেয়ার নিয়ে আছে 15 দিনের জন্য, 100 টার্গেট হবে কিনা। আপনি টার্গেট 100 হবে কিনা এবং দিন 15 দিন ফিক্স করে দিয়েছেন, এরকমভাবে এটা বলা এক্ষুনি সম্ভব হবে না। কল্যাণ কুমার গিরি জানতে চেয়েছেন সাংভি মুভাস 30% প্রফিটে আছে, টার্গেট কত হতে পারে? টার্গেট পরে বলে দেবো, তার আগে অন্তত 50% বুক করে নিন, প্রফিট ঘরে তুলুন, সবসময় এটা খেয়াল রাখবেন। আরপিএসজি কি দাম বাড়বে? আশা করা যায় দাম বাড়বে। সুমন ভৌমিক জানতে চেয়েছেন মুরা অর্গানাইজার স্টকটা কি হলো, এত পড়ে যাচ্ছে কেন? এই যে স্টকটা পাবলিকের কাছে তো 100% আছে, এতে না আছে প্রমোটার দেখাচ্ছে, না আছে এফআইআই, না আছে ডিআই। তো এই স্টকে তো কাজ করা খুব মুশকিল আছে, যেখানে কোনো হোল্ডিং নেই, সেটা একটু খেয়াল রাখবেন। পাবলিকের কাছে 100%। নবীন চন্দ্র পাল জানতে চেয়েছেন আরডিবিআইপিএল 45 করে কিনা আছে, একটু অ্যাভারেজ করব। এটা দেখুন লোতে চলছে, এখন এই জায়গায় একটু দেখতে পারেন। জ্যোতির্ময় চ্যাটার্জি টিএমপিবিকে এখন কেনা যাবে 330-এর লেভেলে, যদি পান একটু দেখুন। অভিমান বিশ্বাস মারুতি সুজুকির এন্ট্রি লেভেল কততে নেওয়া যেতে পারে? 12,230 থেকে 40 এরকম পজিশনে। গোবিন্দ বেরা জানতে চেয়েছেন জেএসডব্লিউ হোল্ডিং আবার কি পড়ে যাবে? দেখুন শেয়ারে তো দাম পড়বে বাড়বে, এটা তো চলতেই থাকবে, যেমন পড়বে তেমন বাড়বে, না পড়লে বাড়তে পারবে না,
এটা তো চলতে থাকবে। প্রশান্ত কুমার ভুই জানতে চেয়েছেন ইন্দু সোলার লিমিটেডের লং টার্ম ইনভেস্টমেন্টের ফিউচার কীরকম। দেখুন, ইন্দু সোলার লিমিটেড লং টার্মে এটা ইনভেস্ট করলে এর ফিউচার বেশ ভালো আছে। তবে একটা জিনিস একটু দেখা যাচ্ছে, এফআইডিআর কাছে খুব সামান্য পরিমাণ শেয়ার আছে। এটা দেখবেন প্রত্যেক কোয়ার্টার টু কোয়ার্টার এফআইডিআই বাড়াচ্ছে কিনা, তাহলে এটা আরও ভালো হবে। শিবু দাস জানতে চেয়েছেন সিডিএসএল এবং হিন্দালকো কততে এন্ট্রি নেওয়া যেতে পারে। সিডিএসএল 1180, 90 এই লেভেলে পেলে একটু দেখবেন। হিন্দালকো 1000, 20, 25 এই লেভেলে পেলে খেয়াল রাখবেন। শেখ আসাদুল জানতে চেয়েছেন অ্যাপেলো মাইক্রোসিস্টেম টার্গেট প্রাইস কত হতে পারে। আপনি কততে কিনেছেন বা কি ব্যাপার সেগুলো জানা নেই, তবুও এটা বেশ যথেষ্ট বাড়লো বেশ কয়েকদিনের মধ্যে। যদি থাকে কিছুটা প্রফিট বুক করে নিন, তারপরে টার্গেট প্রাইস বলা যাবে। দীনবন্ধু কোনার জানতে চেয়েছেন আরএম এনার্জি টার্গেট কত হতে পারে। এটা মোটামুটি 377 এই জায়গাটা একটা আসতে পারে কিছুদিনের মধ্যে। সমীর সামন্ত জানতে চান এইচএফসিএল এর টার্গেট কত। এইচএফসিএল যে পরিমাণ বেড়েছে, আর মানুষ কি চান, এটা তো প্রচুর বাড়লো কদিনে, পড়ার নাম নেই। অতএব এখন প্রফিট বুক করুন, কেমন। স্নেহা সরকার জানতে চেয়েছেন অ্যাঞ্জেল ওয়ান 231 করে কেনা কি করব। এখন তো প্রফিট চলছে, ভালো প্রফিট চলছে, 50% প্রফিট বুক করে নিন। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন তারা অবশ্যই কমেন্ট দেবেন, সেগুলি বলে দেবো। যারা 7 জুন এবং 17 জুনের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এবং যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।